কোন কোন চ্যাপ্টার? প্রথমে এই যে জেনারেল নলেজ, ফ্রিকোয়েন্সি টেবিল, তারপরে যে মিন বের করা, মিড বের করা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তারপরে এইগুলাই তো ডায়াগ্রাম, পাই চার্ট, তারপর বাই হিস্টোগ্রাম, আর কি হয়েছে, পলিগন। টেন্ডেন্সি হইছে, মিন, মিডিয়ান, মোড এগুলো করছো? হয়েছে। তারপরে ডিসপারশন হইছে, মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন করছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো মানে স্ট্যাটিস্টিক্স কি বলো তো দেখি। আমরা আজকে রিভিউ করব, ঠিক আছে? আমরা আগের গুলো একটু রিভিউ করব। স্ট্যাটিস্টিক্স কি বলো দেখি। বলো, দ্রুত উত্তর দিবা, না পারলে পাস করবা। স্যার কোন তোমাদের সাথে ডাটাকে সাজানো বা সামারাইজিং করা, মানে তোমাদের মেথড। সাথে কোনো ফরেন, এক মিনিট, কোনো ফরেন স্টুডেন্ট আছে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, বলো, এখন বলো। স্যার মানে মেথড অফ অর্গানাইজিং এন্ড সামারাইজিং ডাটা, মানে কোনো ডাটাকে আর কি সাজানো। কেন সাজাবো? ডাটাকে কেন সাজাবো? স্যার সহজেই যেন সব তথ্যকে একসাথে মানে পাওয়া যায়, তথ্যকে বিশ্লেষণ করা সহজ হয়। বিশ্লেষণ কেন করবো? স্যার আমরা তো সবকিছুই, যেটাই লেখাপড়া করো না কেন, সবকিছু তো স্যার মানুষের বলো। উপকারের জন্য, আমাদের হ্যাঁ, সহজ সহজ করার জন্য। তো স্যার আমাদের মানব কল্যাণ করতে গেলে হিসাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর হিসাবকে সহজ করার জন্য একটা ধাপ হলো আমাদের স্ট্যাটিস্টিক। আচ্ছা, এই তো কাছাকাছি যাচ্ছ। হিসাবকে সহজ করার জন্য স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ সহজ হবে, ঠিক আছে। আরো স্পেসিফিক্যালি বলতে পারবা? আরো দু একজনে বলো, দুইজনে তো বলতেছো তোমরা। স্যার একটা পুকুরে তো অনেক টাইপসেরই ফিশ থাকে, সেক্ষেত্রে ফিশের যে ক্যারেক্টারিস্টিক লেন্থ, তারপরে বয়স, এবার ফিড মানে খাবার দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণগুলো, এগুলো যদি আমরা স্ট্যাটিস্টিকের মাধ্যমে সাজাই নি একটা টেবিলে, তাহলে স্যার ওইটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে 1 মাস আগে আমরা কি কি ইউজ করছিলাম, 1 মাস পরে আমরা আরো কি কি ইউজ করবো, বা এই দিক দিয়ে। আচ্ছা, এখন হ্যাঁ সাজিয়ে করতে পারো। এখন সাজানোটা তো মানে স্ট্যাটিস্টিক্স এর খুবই সিম্পল একটা পার্ট। স্ট্যাটিস্টিক্স আমাদের ফিশারি যেমন একটা সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট। এখন এক কথায় বলতে গেলে আমরা মানে বেসিক্যালি যাই, তোমরা হয়তো ম্যাটেরিয়ালস থেকে পড়াশোনা করবা। আমি বেসিকটা বলছি। প্রথমে হলো আমাদের থাকবে কোনো এগ্রিকালচারে, তারপরে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, অর্থাৎ স্যার সমস্যা হচ্ছে, কল ড্রপ হচ্ছে, শোনা যাচ্ছে না স্যার।
স্যার শুনতে পাচ্ছি না। ও, আচ্ছা আচ্ছা, তো এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমি কি কতটুকু যে শুনতে পাচ্ছ তোমরা পেরেছো? স্যার সেটা বেসিক হলো, কনসেপ্ট থেকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, তো এখন সবারই একটা কোশ্চেন থাকে, একটা অবজেক্টিভ থাকে, বিশেষ করে আমরা রিসার্চ পারপাস, রিসার্চের কথা চিন্তা করব। এখন রিসার্চ করতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমাদের একটা অবজেক্টিভ থাকে যে আমি এই কাজটা করতে চাই। এখন ওই কাজটা করতে গেলে আমি ওইটা সফলভাবে করতে গেলে আমার একটা ইয়া লাগবে, কিছু তথ্য লাগবে। এখন সেই তথ্যকে বিশ্লেষণ করে আমার সেই রিসার্চ অবজেক্টিভ সম্বন্ধে আমরা একটা ডিসিশনে উপনীত হব। এখন এই ডিসিশনে উপনীত হতে গেলে আমাদের অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স ইউজ করা যেতে পারে। তোমরা যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি পর্যন্ত আলোচনা হয়েছে তোমাদের সাথে, তোমরা হয়তো এইটুকু বলবা, কিন্তু আরো অনেক বিষয় আছে সেগুলো রাখতে পারে। তাহলে কোন একটা বিষয় বা অবজেক্টিভ সম্বন্ধে, কোন একটা ঘটনা সম্বন্ধে আমাদের তথ্য কালেকশন করতে হবে। কালেকশন করে স্যাম্পলের মাধ্যমে তথ্য কালেকশন করে সেই তথ্য বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে আমরা কোন একটা ডিসিশন বা কনক্লুশন যদি ড্র করি ওই আমাদের ওই অবজেক্টিভ সম্বন্ধে, তখন এই প্রসেসটাকে বলা হয় হলো স্ট্যাটিস্টিক্স। সেটা হতে পারে ফিশারিজে, সেটা হতে পারে অ্যানিম্যাল সায়েন্সে, এগ্রিকালচারে, অর্থাৎ যেখানেই রিসার্চ হয় সেখানেই এই স্ট্যাটিস্টিক্সের ইউজ হয়। আমাদের ইউজ হয় কি জন্য? যে আমাদের যে অবজেক্টিভ থাকবে সেই অবজেক্টিভের তথ্য বিশ্লেষণ করে যাতে আমরা সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, সেজন্য আমাদের স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে হয়। এবং এর জন্য এখানে দুইটা টার্ম আছে, একটা হলো পপুলেশন আর একটা হলো স্যাম্পল। খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম। তো এখন এগুলো নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা হয়েছে। এখন তোমরা কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবে না কি পপুলেশন কি স্যাম্পল কি? একটু বুঝিয়ে দাও। স্যার পপুলেশন স্যার the entire group of individuals or collection. পপুলেশন আর স্যাম্পল। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যাম্পল হচ্ছে একটা স্মল পার্ট। যদি আমরা প্রতি ব্যাচ, আমাদের ব্যাচে 58 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে যদি আমরা 10 জনকে সিলেক্ট করি তাহলে সেটা হবে স্যাম্পল। পপুলেশন। আর স্যার পপুলেশন হচ্ছে ওভারঅল Sir, বা the goal, sir, Totally. the goal is to use the result obtained from the sample. আচ্ছা, এখন মনে করো আমি 10 জন স্টুডেন্ট কালেকশন করলাম। এখন এই যে তোমাদের একজনকে, ওই ছেলেটাকে বললাম যে তুমি 10 জন স্টুডেন্ট, বা কেউ কালেকশন করলো 10 জন স্টুডেন্ট। মনে করলে সেই 10 জনের ভিতরে 10 জনই ছেলে চলে আসলো, বা আমি তোমাদের এভারেজ হাইট নিতে চাই, তখন কি সেটা কি হলো? সেই হাইট কি তোমাদের ক্লাসকে রিপ্রেজেন্ট করবে? আচ্ছা, করবে কিনা? না স্যার, করবে না। তাহলে দেখো, পপুলেশন হলো টোটাল অবজারভেশন হ্যাভিং সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। এক কথায় টোটাল অর এগ্রিগেট অফ অল অবজারভেশনস হ্যাভিং সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স হলো, যেমন আমি ধরলাম যে আমি সেকেন্ড ইয়ার ফিশারিজ স্টুডেন্টের এভারেজ হাইট জানতে চাই। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স আমার পপুলেশনের এরিয়াটাকে ডিফাইন করবে। তাহলে আমি কনফাইন্ড কি তোমাদের ক্লাসের মধ্যে কনফাইন্ড। আমি যদি জানতে চাই যে এভারেজ হাইট অফ বিএসএম এর স্টুডেন্ট, তখন কি হবে? পপুলেশন কি হবে? তখন বলো, সব হাইট গুলা পপুলেশন হবে, যতগুলো হাইট যে তথ্যটা নিব। টোটাল ইউনিভার্সিটির হাইট, তাই না?
টোটাল ইউনিভার্সিটি স্টুডেন্টের। আমি যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে সারা বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো স্টুডেন্টের হাইট হলো একটা পপুলেশন। আবার তোমাদের ক্লাসের কথা চিন্তা করলাম, 10 জনই ছেলে চলে আসলো, সেই 10 জনের হাইট নিয়ে আবার হাইট কি তোমাদের ক্লাসকে রিপ্রেজেন্ট করবে? নো স্যার। হ্যাঁ, নো স্যার। করবে না। করবে না। তাহলে কি করতে হবে? ক্লাসে যতজন আছে তাদের সবার এভারেজ করতে হবে। সব এভারেজ করলে তো আমি পপুলেশন নিয়ে গেলাম, পপুলেশন নিয়ে তো সব অ্যানালাইসিস করা সম্ভব না, তখন স্যাম্পল তো নিতেই হবে। তাহলে স্যাম্পলটা কি বলে? এলএমএ মিলিয়ে নেওয়া যেতে পারে 5 জন করে। আমাদের নিতে হবে হলো এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ স্টুডেন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্ট কখন হবে? যখন আমি এবং ছেলে এবং মেয়েকে মিক্স করে নিব রেশিও অনুযায়ী, ছেলে এবং মেয়েদের সংখ্যা অনুযায়ী রেশিও অনুযায়ী যখন নিব, তখন আমাদের এটা হবে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ ইউর ক্লাস, তখন এটা হবে স্যাম্পল। এই জন্যই স্যাম্পলকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। শুধু এই পার্ট অফ পপুলেশন স্যাম্পল না, এটা দিলে 0 পাবা। ঠিক আছে, তাহলে এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন ইজ স্যাম্পল। ওকে, এখন এই স্যাম্পল থেকে যদি আমরা মিন বা ভেরিয়েন্স ক্যালকুলেশন করি, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে কি বলে? স্যাম্পল থেকে, স্যাম্পল অবজারভেশন দিয়ে মিন বা ভেরিয়েন্স ক্যালকুলেশন করলাম, তখন সেটাকে কি বলে বলো? রিচার্জ না, এস্টিমেটর, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, এগুলো টার্ম মনে আছে? এগুলো নাম শোনো নাই? জি স্যার। Any function of the population, পপুলেশনের যে অবজারভেশন আছে তার যে কোনো একটা ফাংশনকেই আমরা বলি হলো প্যারামিটার, আর স্যাম্পল অবজারভেশনের ফাংশনকে আমরা বলি স্ট্যাটিস্টিক বা এস্টিমেটর। এখন এই মিন এভারেজ যখন বের করি, itself a function of sample observation. Whenever you calculate the parameter, it's a function of the population observation. ঠিক আছে, আমরা স্যাম্পল কে দিয়ে স্ট্যাটিস্টিক দিয়ে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করি। এই জন্যই এই স্যাম্পল অবজারভেশনের ফাংশনকে বলা হয় স্ট্যাটিস্টিক অথবা এস্টিমেটর অফ দ্য পপুলেশন প্যারামিটার। এখন ক্লিয়ার কিনা? স্যার আবার একটু বলেন, নেটের সমস্যা তো। আচ্ছা, তুমি কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি যাত্রাবাড়ি থেকে ক্লাস করছি, ও ঢাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা পপুলেশন এবং স্যাম্পল তো ক্লিয়ার। এখন পপুলেশন অবজারভেশনের কোন একটা ফাংশনকে বলা হয় হলো প্যারামিটার। পপুলেশনের কোন একটা ফাংশনকে বলা হয় হলো প্যারামিটার। প্যারামিটার যেমন x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 আপ টু xn ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, এটা হলো x বার। এটা তাহলে ইটস এ ফাংশন অফ x1 x2, এগুলো কি? এগুলো হলো পপুলেশনের ভ্যালু। তাহলে ইটস এ ফাংশন অফ পপুলেশন অবজারভেশন, পপুলেশন ভ্যালুস, পপুলেশন অবজারভেশনের ভ্যালু। আবার এটা যদি আমরা স্যাম্পল যখন নিলাম, যেমন তোমাদের টোটাল স্টুডেন্টের ক্লাসের টোটাল স্টুডেন্টদের যদি হাইট এভারেজ ক্যালকুলেশন করি, সেটা হবে প্যারামিটার। আবার যদি যে 10 জন স্টুডেন্টের স্যাম্পল নিলাম, সেই 10 জন স্টুডেন্টের যদি এভারেজ করি, তাহলে সেটা হবে হলো স্ট্যাটিস্টিক বা এস্টিমেটর। এখন আমরা তো পপুলেশন নিতে পারি না, আমরা নেই কি একটা স্যাম্পল। এই স্যাম্পল নিয়ে পপুলেশনকে এস্টিমেট করি। এখন এই যে স্যাম্পলের যে ফাংশন, এটাকে বলা হয় হলো এস্টিমেটর বা স্ট্যাটিস্টিক। কার স্ট্যাটিস্টিক বা কার এস্টিমেটর? এটা হলো পপুলেশন প্যারামিটার। ওই যে যখন পপুলেশন প্যারামিটারকে ক্যালকুলেশন করি, আমরা যদি পপুলেশনকে ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে আমাদের জন্য স্ট্যাটিস্টিক আর পড়তে হতো না। তখন আমি পপুলেশন দিয়েই ইনফারেন্স ড্র করতে পারি।
যেহেতু আমরা পপুলেশন নিয়ে স্টাডি করতে পারি না, আমাদের স্যাম্পল নিয়ে ডিল করতে হয়, সেই জন্য আমাদের স্ট্যাটিস্টিক দরকার। আচ্ছা, তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি কি বলো দেখি? বলো। স্যার কেন্দ্রীয় প্রবণতা হুম, কোন একটা ডাটার মানে স্যার মিড পয়েন্ট খুঁজে বের করার জন্য এটা দরকার। কেন্দ্রীয় প্রবণতা এটা কি আমরা মানে কিভাবে ডিফাইন করতে পারি? স্যার কতগুলো ডাটার স্যার মিড পয়েন্ট বের করার জন্য এটা লাগে বা এটা তো উদ্দেশ্য, তাহলে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা দেখো, সবারই একটা টেন্ডেন্সি আছে, তাই না? সব জিনিসেরই একটা টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা কি? সেটা হলো যেমন সাপোজ পুকুরে রুই মাছ চাষ করা হয়েছে, সবাইকে একই পুকুরে চাষ করা হয়েছে, তার ওয়াটার কোয়ালিটি সেম, তারপরে হলো তার যে ফিড দেওয়া হয়েছে সেটাও সেম, ম্যানেজমেন্ট সব সেম একটা পুকুর। সাপোজ এখানে যদি 1000টা রুই মাছ থাকে এবং ধরো এর মধ্যে ওই রুই মাছগুলার ওয়েট হয়েছে হলো 1 কেজি থেকে 2 কেজির মধ্যে, ঠিক আছে? মানে সর্বোচ্চ যে সবচেয়ে বেশি ওয়েটের রুই সেটা হলো 2 কেজি, আর যেটা কম ওয়েটের সেটা হলো 1 কেজি। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম রুইয়ের ওজন কত কেজি হতে পারে তোমাদের ধারণা মতে? ম্যাক্সিমাম রুই মাছের ওজন কোন পয়েন্টে যেতে পারে? আমি বলে দিলাম যে হাইয়েস্ট ওয়েট হলো 2 কেজি, লোয়েস্ট হলো 1 কেজি। স্যার এভারেজ করে যেটা পাবো স্যার এভারেজ করে সেটা তোমার আন্দাজ করে একটা বলো যে কাছাকাছি কোনটা হতে পারে সেটা। 1.5 কেজি। 1.5। সাপোজ আমরা এভারেজ করেও দেখলাম 1.5 কেজি, তাহলে এই যে রুইয়ের যে ওজন সেগুলো অবজারভেশন না, ডাটা না? ডাটা তো জি স্যার। series of observation 1000টা রুই, the series of the values of a variable or the values of a variable have a tendency to cluster around the center of these values. তাহলে সেই টেন্ডেন্সিকেই বলা হয় হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। তার মানে তোমরাই বললা যে 1.5 কেজি, তাহলে ম্যাক্সিমাম রুইয়ের ওজন দেখবা যে ঝুঁক থাকবে যে দে আর টু বি ক্লাস্টার টু দা 1.5 কেজি, তাই না? এবং 2 কেজি রুইয়ের সংখ্যা খুব কম পাবে এবং 1 কেজি রুইয়ের সংখ্যা খুব কম পাবে। তাহলে এই রুইয়ের ওজনের কি টেন্ডেন্সি আছে? হ্যাভ এ টেন্ডেন্সি টু ক্লাস্টার অ্যারাউন্ড দা সেন্ট্রাল ভ্যালু, এন্ড দিস টেন্ডেন্সি ইজ কল্ড দা সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, তাহলে মাঝখানে যে ভ্যালুটা, যে সেন্টারের ভ্যালুর দিকে তারা মানে ক্লোজ হতে থাকে, সেই তাহলে সেই ভ্যালুটা বের করার জন্য যে মেথড, সেই মেথডই হলো মেজার্স অফ সেন্ট্রাল, এবং সেগুলি হলো যে মিন, মিডিয়ান, মোড, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তোমরা হয়তো সেটা আলোচনা করা হয়েছে, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আসো এখন তাহলে ডিসপারশন তো তোমরা পড়ছো, তাই না? এখন ডিসপারশন বলো। স্যার ডাটাগুলো কত দূর পর্যন্ত স্প্রেড করতে পারে এরকম কিছু? রাইট, ডাটাগুলো স্প্রেড করতে পারে না, ডাটা তো স্প্রেড হয়েই থাকবে, সেই স্প্রেডনেসটা তুমি মেজার করতে পারো। জি স্যার, রেঞ্জটাই করব।
বের করতে পারো, সেটা হলো মেজার্স অফ ডিসপারশন। আর ডিসপারশনটা হলো দ্য স্ক্যাটারনেস অফ দ্য অবজারভেশন। ঠিক আছে, স্ক্যাটারনেস অফ দ্য অবজারভেশন কি বলা হয়? ডিসপারশন। এখন এই যে যেমন মিন মিডিয়ান মোড দিয়ে আমরা কি করি, মাঝখানের যে ভ্যালুর দিকে অবজারভেশন গুলা ক্লোজ হতে থাকে সেই ভ্যালুটা আমরা বের করি মিন মিডিয়ান মোডের মাধ্যমে। আর ডিসপারশনের মাধ্যমে ডাটা গুলা কত এলাকা জুড়ে ছড়িয়ে আছে সেটা আমি দেখি। সাপোজ তোমাদের এখন যে তোমরা যে ক্লাস করছো, আমরা যেখান থেকে আলোচনা শুনতেছো বা আলোচনা করতেছি, এই যে তোমাদের যে ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা কি কোয়ান্টিফাই করা যাবে, মেজার করা যাবে, তাই না? জি স্যার। করা যাবে। এখন এই ডিসটেন্সটা আর যদি আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টে ক্লাস নিতাম, তার যে ডিসটেন্স মেজার করতে পারতাম, কোন ডিসটেন্সটা বেশি হবে? স্যার এখন যেটা বর্তমানে আছে সেটা। আচ্ছা, তাহলে যদি ক্লাসরুমে করতাম তাহলে তার ডিসটেন্সটা কম হতো। আচ্ছা, এখন মনে করো এই আমরা দুইটা এক্সাম্পল দিয়ে আলোচনা করব। সেটা হলো দুইটা ব্যাটসম্যান আছে, তিনটা ম্যাচের এক ব্যাটসম্যানের রান রেট হলো, ধরো সবারই রান রেট হলো 75 সাপোজ। তো ফার্স্ট ব্যাটসম্যানের রান হলো না 70 ধরি আমরা। ফার্স্ট ব্যাটসম্যানের পরপর 3 ম্যাচে রান হলো 60, 70, 80, এভারেজ কত? 70, তো আচ্ছা। আর এক ব্যাটসম্যানের রান হলো 50, 70, 90, এভারেজ কত? স্যার 70 না 70 হবে। 50, 70, 90, এভারেজ করো কত হবে? স্যার 70। স্যার 70। আচ্ছা, স্যার একই আসে এভারেজ। এভারেজ একই আছে। তো আমরা যদি বলি যে তুমি সিলেক্ট করো একজন ব্যাটসম্যানকে, কাকে সিলেক্ট করবা? স্যার দুইজনই তো ভালোই খেলছে। একজনের পরপর 3 ম্যাচের রান রেট হলো 60, 70, 80। দ্বিতীয় জনের রান রেট হলো 50। স্যার প্রথম জন সিলেক্ট করব। আর দ্বিতীয় জনকে সিলেক্ট করব। স্যার প্রথমটা করব, কারণ প্রথমটা স্যার গ্র্যাজুয়ালি বাড়ছে। দ্বিতীয় জনের স্যার উন্নতির গ্রাফটা অনেক বেশি স্যার, 20 করে বাড়ছে। হ্যাঁ, কারণ হলো তাহলে তার এই রানের স্ক্যাটারনেস বের করা যাবে না? প্রথম জনের বের করা যাবে, তো মেজার করা যাবে। দ্বিতীয় জনেরও মেজার করা যাবে। তাহলে আমরা চুজ করলাম কাকে? দ্বিতীয় জনকে স্যার। প্রথম জনকে। দ্বিতীয় জনকে কেন করলাম স্যার না? প্রথম জন বেশি ভালো। রাইট, প্রথম জন বেশি ভালো। দ্বিতীয় জনকে কেন করিনি? স্যার আপস এন্ড ডাউন বেশি হইছে। তার আপস এন্ড ডাউন বেশি, তার রানের স্ক্যাটারনেস বেশি। তার মানে যার যে অবজারভেশনটা দেয়ার স্যার প্রথম জনে গ্র্যাজুয়ালি বাড়ছে, গ্র্যাজুয়ালি বাড়ে, তার রানের হলো আপস এন্ড ডাউন বেশি হইছে। হ্যাঁ, আপস এন্ড ডাউন বেশি। তার মানে তার রানের স্ক্যাটারনেস বেশি, তার ম্যাচে স্টেবিলিটি কম, হোমোজিনিটি কম। ঠিক আছে, দ্বিতীয় জন স্টেবল ব্যাটসম্যান কম্পারেটিভলি, সেই জন্য আমরা দ্বিতীয় জনকে চুজ করলাম। আচ্ছা, মনে করো এরকম মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা মাছ চাষ করি, যে মাছটা মনে করো রুইয়ের কি আছে নাকি ভ্যারাইটি আছে বিভিন্ন রকম, আমাকে হেল্প করবা তাহলে আমি করতে পারবো। জি স্যার, কিছু ভ্যারাইটি আছে রুইয়ের। সাপোজ রুইয়ের দুইটা ভ্যারাইটি দুইটা পুকুরে চাষ করলাম, দুইটারই আমরা যখন হারভেস্ট করলাম, তুললাম, তখন দুইটা ভ্যারাইটিরই এভারেজ ওয়েট হলো 1.5 কেজি। ঠিক আছে, একটা ভ্যারাইটি মানে মনে করো হাফ কেজি আছে, 1 কেজি আছে, 2.5 কেজি আছে, 3 কেজি আছে। আর একটা ভ্যারাইটি 1 থেকে 2 কেজির মধ্যে। তার কোনটা চাষ করবা?
1 থেকে 2 কেজির মধ্যে যেটা স্যার সেটা। তার মানে ওইটা চাষ করবো। তাহলে তাহলে আমাদের কি ভেরিয়েন্স, আমাদের মেজার্স অফ ডিসপারশন জানার দরকার আছে? অবশ্যই স্যার। আছে। কিন্তু কেন দরকার আছে? আমরা তার ভেরিয়েবিলিটি বের করতে পারবো এবং শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বারা আমাদের স্ট্যাটিস্টিক বোঝা সম্ভব না, এই জন্য আমাদের ভেরিয়েন্স জানা দরকার বা মেজার্স অফ ডিসপারশন জানা দরকার। এখন আসো, স্ট্যাটিস্টিক্স হলো অনেক সহজ এবং সোজা একটা সাবজেক্ট। কি তোমাদের কি মনে হয়? এ পর্যন্ত কি মনে হয়েছে অন্যান্য কোর্সের তুলনায়? বলো। জি স্যার, ইজি আছে। আচ্ছা, কেন ইজি জানো? এই মিন এবং ভেরিয়েন্সই পুরা স্ট্যাটিস্টিক্স এর যত কোর্স আছে, যত আছে, স্যার ম্যাথ হ্যাঁ, সব জায়গায় মিন এন্ড ভেরিয়েন্স, অর্থাৎ পুরা স্ট্যাটিস্টিক জুড়েই হলো মিন এন্ড ভেরিয়েন্স এর খেলা। ঠিক আছে, এই জন্য মিন এবং ভেরিয়েন্স এর বেসিকটা আমাদের ক্লিয়ার। এখন বলো, মিন এবং এই যে ভেরিয়েন্স, ভেরিয়েন্স কি 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 দ্বারা আমরা মেজার করতে পারি? ভেরিয়েন্স মেজার করার কি কি টুলস আছে বলো? অথবা ভেরিয়েন্স না, ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন মেজার করার কি কি টুলস আছে, অথবা মেজার্স অফ ডিসপারশন কত প্রকার? স্যার ভেরিয়েশন আছে, মানে ভেরিয়েন্স আছে আর স্ট্যান্ডার্ড ভেরিয়েশন আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কত প্রকার? প্রথমে কত প্রকার সেটা বলো। বলো। প্রথমত মেজার্স অফ ডিসপারশন হলো দুই প্রকার। একটা হলো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। পড়ছো এই দুইটা? আলোচনা হয়েছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না স্যার। পড়ানো হয়েছে স্যার গত ক্লাসে। আচ্ছা, আমি কিন্তু এটা বেসিকই দেবো। আমি শুরু করব কালকে থেকে। কালকে তো ক্লাস আছে তোমাদের, তাই না? আচ্ছা, এক মিনিট। হলো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটা হলো রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এখন বলো, এই দুইটা মেজার্স অফ ডিসপারশন, দুই প্রকার মেজার্স অফ ডিসপারশন কেন? মেজার্স অফ ডিসপারশনের এই প্রকার, দুই প্রকার কেন? বলো। মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না, এটা তো গত সপ্তাহে সম্ভবত তোমাদের সাথে আলোচনা হয়েছে। আচ্ছা শোনো, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন হলো, এটা দিয়ে যদি আমি মেজার্স অফ ডিসপারশন মেজার করি, তাহলে সেম যে ইউনিটে অবজারভেশন গুলা কালেক্ট করা হয়েছে, যেমন আমরা যদি মাছের ওয়েট বলি ইন কেজি, তাহলে সেটা কেজিতেই মেজার করা হবে, তার ইউনিট থাকবে কেজি। আবার যদি এটা লেন্থ হয়, ইঞ্চিতে মেজার করি ফিশের লেন্থ, তাহলে সেটার ইউনিট হবে ইঞ্চি। এখন ধরো আমরা কম্পেয়ার করতেছি যে আমরা রুই মাছ
চাষ করা লাভজনক নাকি কাতলা মাছ চাষ করা লাভজনক সেটা দেখতে চাই, মানে অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্ট ক্যাপাসিটি, তারপরে হলো ফিশের প্রাইস, তারপরে এটা খাবার টেস্ট কেমন, এই সব কিছু মিলিয়ে যদি আমরা তা করি তাহলে এখানে তো আমাদের মিনও বের করতে হবে, ভেরিয়েন্সও বের করতে হবে, তাই না? তাই তো বলো, আমরা যদি ডিসিশন জি স্যার। মিন ভেরিয়েন্স বের করতে হবে। এখন এই ভেরিয়েন্স যদি মেজার করি তাহলে আমাদের এটা ঠিক আছে, তাহলে রুইয়ের মেজারমেন্ট আর কাতলার মেজারমেন্ট কি আমরা সেম ধরতে পারবো? সেম ধরতে পারবো কিনা, কারণ কাতলার সাইজ শেপ আলাদা, রুইয়ের সাইজ শেপ আলাদা। অথবা আরো ইজি করি, ধরো তোমাদের ক্লাসের স্টুডেন্টের ভেরিয়েবিলিটি বের করব হাইট এবং ওয়েটে, এবং দেখতে চাই তোমাদের ওয়েটের মধ্যে হাইটের ভেরিয়েবিলিটি বেশি না ওয়েটের মধ্যে ভেরিয়েবিলিটি বেশি। এখন তোমাদের হাইট হলো ইঞ্চিতে, ওয়েট হলো কেজিতে, ইঞ্চি এবং কেজি কি কম্পেয়ার করা সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে কিন্তু 10 এবং 15 মধ্যে কম্পেয়ার করা সম্ভব? জি স্যার। 10 ইঞ্চি আর 15 কেজি না। সেম না না স্যার। না, ইউনিটটা তো স্যার ডিফারেন্ট। রাইট। এখন যদি তোমাদের ওয়েটের এবং হাইটের ভেরিয়েবিলিটির মধ্যে কম্পেয়ার করতে চাই যে কোথায় ভেরিয়েবিলিটি বেশি বা কম, তাহলে সম্ভব হচ্ছে না, কারণ হলো একটা ইঞ্চিতে আর একটা ভেরিয়েবল হলো কেজিতে, সম্ভব না। তাহলে measures of dispersion and absolute measures of dispersion is fail here to measure the or to compare the dispersion between these two variables. আচ্ছা, যদি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন ইউজ করি, এটা কি ইউনিট ফ্রি নাকি ইউনিট বলা? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন নাম শুনছো? বলো। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আচ্ছা শোনো, তাহলে এই রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন দিয়ে আমরা এই বিভিন্ন ভেরিয়েবল, অর্থাৎ মানে বিভিন্ন ভেরিয়েবল যখন it will be measured in different units, তখন আমরা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন দিয়ে যদি আমরা ডিসপারশন মেজার করি তাহলে it will be unit free। যখন ইউনিট ফ্রি মেজার্স অফ ডিসপারশন হবে তখন it will produce a unit free number, যখন ধরো 5, 10 এরকম, যখন এটা নাম্বার হিসাবে আসবে তখন ইজিলি নাম্বার থেকে নাম্বার কম্পেয়ার করা যাবে। এই জন্য আমাদের রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন করতে হয়, জাস্ট টু কম্পেয়ার দ্য ভেরিয়েবিলিটি ইন দ্য ভেরিয়েবলস হুইচ আর মেজার্ড ইন ডিফারেন্ট ইউনিটস। ঠিক আছে, এই জন্য আমাদের রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন করতে হয় অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন থাকা সত্ত্বেও। তো তাহলে এই ডিসপারশন, এই খুঁটিনাটি তোমরা জাস্ট তোমাদের ম্যাডাম তোমাদের ম্যাটেরিয়াল দিছে কিন্তু জানি না, তো তোমরা এগুলো তোমাদের আলোচনা করতে হবে, তোমাদের করতে হবে। ঠিক আছে, তো স্যার বলো। স্যার রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, স্যার এটা কি ইউনিট ফ্রি? এটা বুঝতে পারলাম না। ইউনিট ফ্রি, এটা ইউনিট ফ্রি। হ্যাঁ, তোমাদের এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে বলি। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, স্ক্রিন আছে।
এই সিগমা স্কয়ার। ঠিক আছে, এটা হলো সামেশন অফ xi মাইনাস, এটা দেখছো তো নাকি মনে আসে, x বার i ইকুয়াল টু 1 থেকে n ডিভাইডেড বাই 1 বাই n। এটা যদি আমরা মেজার করি, এটা যে ইউনিট হবে x যে ইউনিটে থাকবে এটার ভেরিয়েন্সের ইউনিটও তাই হবে। এখন এটাকে যদি আমরা সাপোজ x বার দিয়ে ভাগ করি তখন কি হবে? এটাকে যদি x বার দিয়ে ভাগ করি, সাপোজ এটা ইঞ্চিতে, যখন এটাকে ভেরিয়েন্স হবে তখন এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, তখন এটা কি স্কয়ার রুট হয়ে যাবে না? স্কয়ার রুট যখন হয়ে যাবে তখন এটা কি হবে? এখানে মনে করো একটা সাপোজ হাইট ইঞ্চি থাকবে, ইঞ্চি, এটার ইউনিট কি হবে? ইঞ্চি। এটা এটা কাটা, এটা কি একটা ইউনিটরি নাম্বার না? আর এটাকে যদি 100% দিয়ে মাল্টিপ্লাই করি, it will produce a number in 100। ঠিক আছে, এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাকে বলা হয় হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটাকে বলা হয় হলো সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি হাইট এবং ওয়েটের জন্য, তাহলে আমরা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো, এবং হাইটের জন্য একটা সিঙ্গেল নাম্বার পাবো, ওয়েটের জন্য একটা সিঙ্গেল নাম্বার পাবো। যখন এই ইউনিটরি দুইটা নাম্বার পাবো, এই দুইটা নাম্বার দিয়ে আমরা হাইট এবং ওয়েটের মাধ্যমে কম্পেয়ার করতে পারবো হাইট এবং ওয়েটের মধ্যে যে আমাদের ভেরিয়েবিলিটি কোথায় বেশি। যদি হাইটে ভেরিয়েবিলিটি বেশি হয় তাহলে তার ইন্টারপ্রিটেশন কি হবে? স্ট্যাটিস্টিক্সে কিন্তু যেটা হলো তোমার ক্যালকুলেশন করতে হবে এবং তার ইন্টারপ্রেট করা শিখতে হবে, দুইটাই হলো ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যদি হাইটের মধ্যে ভেরিয়েবিলিটি বেশি হয়, সিভির মান বেশি হয়, তাহলে এর দ্বারা আমরা কি বুঝবো? ওই যে ভেরিয়েবিলিটি, মাসের মধ্যে ভেরিয়েবিলিটি বেশি ছিল, 1/2 কেজি ছিল এবং 3 কেজি ছিল, তার মানে কি এখানে আমাদের ছোট হাইটে কম স্টুডেন্ট এবং অনেক টল স্টুডেন্টের সংখ্যা বেশি, মানে হাইট গুলা এরকম। আর যদি ভেরিয়েবিলিটি কম হয় হাইটের মধ্যে, তার মানে কি যে হাইট যে স্টুডেন্ট গুলো আছে তাদের হাইট গুলো কাছাকাছি। আবার ওয়েটের মধ্যে ভেরিয়েবিলিটি যদি বেশি হয় তাহলে কি বোঝা যাবে? যে এই একেবারে পাতলা স্টুডেন্ট এবং অনেক বাকি স্টুডেন্টের সংখ্যা বেশি এরকম। আর যদি তাদের ভেরিয়েবিলিটি কম হয়, যে দে আর মডারেট, অর্থাৎ মানে তাদের খুব বেশি মোটাও না খুব বেশি চিকন না, এরকম স্টুডেন্টের সংখ্যা বেশি। এই হলো ইন্টারপ্রিটেশন। তো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে এবং এগুলো মনে রাখতে হবে, এটা খুবই বেসিক জিনিস, এবং তোমরা যখন রিসার্চ করবে তখনও লাগবে, সারা স্টুডেন্ট লাইফে তো লাগবেই, রিসার্চে লাগবে, এবং তুমি যে যেখানেই চাকরি করো স্ট্যাটিস্টিক্সের এই বেসিকগুলো অবশ্যই লাগবে। তো ঠিক আছে, এখন এই পর্যন্ত ক্লিয়ার কি? বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা এখানেই রাখতে চাই, কালকে শিডিউলটা আমি দিয়ে দিব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। আদাব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।